আপনি কোন দল করছেন সেটি নয়, আপনি যে কোনো দল করেও যদি আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন, দেশের কল্যাণে কাজ করেন, ইসলামের পক্ষে থাকেন, আমরা আপনার পক্ষে আছি। আজকে সারাদিন একটা সংবাদের প্রতিক্রিয়া দেখছিলাম ফেসবুকে। সংবাদটা হচ্ছে এনসিপিতে আপ পার্টির নেতাদের যোগদান নিয়ে। আপ পার্টি থেকে যারা যোগদান করেছেন তাদের একটা বড় অংশ বা নেতৃত্বে যারা ছিলেন তারা সাবেক শিবির। তো সাবেক শিবির যারা, এক্স শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, অর্থাৎ বড় মাপের দায়িত্বশীলরা যখন জামাত ইসলামীতে যোগ না দিয়ে অন্য কোনো পার্টিতে যোগদান করে, তখন স্বাভাবিকভাবেই এরকম কিছু প্রশ্ন উত্থাপিত হয়। কেন তারা জামাত না করে অন্য পার্টি করছেন? প্রশ্নগুলো যারা উত্থাপন করেছেন তাদের মধ্যে চরমনায় কিছু মুনাফিক আছে, চিহ্নিত মুনাফিক, যারা প্রতিনিয়ত জামাতের বিরুদ্ধে যে কোনো মূল্যে অপপ্রচার চালায় এবং ভাব করে যে তারা এটা ইসলামের খাতিরে করছে, জামাতের খাতিরে করছে। প্রত্যেকটা বিষয় নিয়ে তারা বিতর্ক সৃষ্টি করে। তো সেই হিসেবে এটাকে ইগনোর করতে পারতাম, কিন্তু এমন কিছু ব্যক্তিও একই ধরনের পোস্ট দিয়েছেন যে এটা আর ইগনোর করছি না। যেমন জামাতের যে সমস্ত নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, অর্থাৎ জামাতের শীর্ষ নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন এমন একজন আইনজীবীও দেখলাম বিষয়টা অনেক দুঃখ পেয়েছেন এবং তিনি তার মতামত ব্যক্ত করেছেন। অধ্যাপক গোলাম আজমের ছেলে, যিনি বাইরে থাকেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, জামাতের সঙ্গে সম্পৃক্ত নন, তিনিও ব্যাপারটায় আহত হয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। তো তিনি নিজেও জামাতের রাজনীতির সঙ্গে জড়িত কিনা আমি জানি না, বরং তার ভাই বা অধ্যাপক গোলাম আজমের যে ছেলে বাংলাদেশে আছেন, আব্দুল্লাহ আমান আজমি, যিনি গুম ছিলেন, তিনিও জামাতের সাথে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বা জামাত করছেন এমনটি নয়। সে হিসেবে বলছি যে গোলাম আজমের সে বড় ছেলে, তিনিও জামাতের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিনা আমি ঠিক জানি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু জামাতকে ভালোবাসেন। তার চেয়েও বড় প্রাপ্তি হচ্ছে তারা ইসলামকে ভালোবাসেন। আমি এই ব্যাপারটা অনেককেই বলে বোঝানোর চেষ্টা করেছি। এটা আজকের বক্তব্য নয়। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সে বিশ্ববিদ্যালয়ে শিবির করত, শিবিরের হলে থাকতো, মানে শিবিরের দায়িত্বশীলদের সিটে থাকতো, থাকার সুবিধা গ্রহণ করত। তারপর একদিন দেখা যেত যে হুট করে ছাত্র দলের মিছিলে যোগ দিয়েছে। তো আমি শিবিরের দায়িত্বশীলদের আফসোস করতে দেখেছি যে এই ছেলেটাকে এত কিছু করলাম, ছেলেটার জন্য আমার রুমে রাখলাম, রান্না করে খাওয়ালাম, পরীক্ষার ফি দিয়ে দিলাম, লেপ তোষক কিনে দিলাম, আজকে সে ছেলেটা শিবির না করে ছাত্রদল করছে, ছাত্রদলের মিছিল করছে। আমার বুকটা ভেঙে যাচ্ছে। তো আমার পরিচিত এরকম একটা ছেলে নিয়ে যখন আমারই পরিচিত এক শিবিরের বড় ভাই এই ধরনের আফসোস করলেন, তখন আমি তাকে বললাম, ওই ছেলেটার সাথে আমার মেশার সুযোগ হয়েছে। ছেলেটাকে দেখলাম বেশ ভালো, এখনো নিয়মিত নামাজ পড়ে, চলাফেরা ভালো। যদি তার ভিতরে ইসলাম প্রবেশ করে থাকে, সে ছাত্রদল করুক বা ছাত্রলীগ করুক, সমস্যা কি? আপনি তো সফল। তার ভেতর ইসলামের যে আলোটুকু পৌঁছেছে বা সে যে এখন নিয়মিত নামাজ পড়ছে, আপনি তো এটার জন্যই আল্লাহর কাছে প্রতিদান পাবেন। আর সে কি করছে না করছে সেইটার চেয়ে বড় কথা, আপনি তাকে শিবির করার জন্যই যে এতগুলো সহযোগিতা করছেন তা কিন্তু নয়। আপনি তাকে সহযোগিতা করেছেন মানবিকভাবে। অতএব তিনি শিবির না করলেও আপনার এখানে আফসোস হওয়া উচিত নয়, যদিও আপনি মনের বেখেয়ালে সেই ধরনের আফসোস করে ফেলেছেন। কিন্তু আমরা যতদূর জানি, শিবির একজন ছেলের পেছনে যাবতীয় প্রচেষ্টা বিনিয়োগ করে, তাকে শিবির করানোর জন্য নয়, তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য এবং তার নিজের জীবনের কল্যাণের জন্য। এমন অসংখ্য শিক্ষার্থী আছে
যাদের পরীক্ষার ফি শিবির দিয়ে দিয়েছে, যাদের টিউশনি ম্যানেজ করে দিয়েছে শিবির, যাদেরকে সিট দিয়েছে, নিজের রুমে রেখেছে, বিনা পয়সায় মেসে রেখেছে, কিন্তু তারা শিবির করেনি, তারা শিবিরের কেউ না। শিবিরের এইরকম জনকল্যাণমূলক কাজ, ছাত্র কল্যাণমূলক কাজ অসংখ্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদিক কায়েম বাহিনী কোটি কোটি টাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিভিন্ন জায়গা থেকে নিজেদের ফেস ভ্যালু কাজে লাগিয়ে, নিজেদের ভাইদের কাছ থেকে, নিজেদের এক্স ভাইদের কাছ থেকে, দায়িত্বশীলদের কাছ থেকে, যারা বিদেশে আছেন, টাকা পয়সা আছে, এমন অসংখ্য লোকদের কাছ থেকে কালেকশন করে 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 তারা ডোনেশন নিয়ে নিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন, কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তো আপাত দৃষ্টিতে যদিও মনে হয় আহারে এই ছেলের জন্য এত কিছু করলাম, এরা শিবির করলো না, আফসোস হতে পারে। আবার শিবির করলো, এত কিছু করলো, এত বড় দায়িত্বশীল হলো, কিন্তু জামাত করলো না, কারো কারো এটা আফসোস হতে পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আফসোস নয়, বরং এটাই হওয়া উচিত ছিল। জামাত শিবিরকে আমরা দেখি একটি প্রতিষ্ঠান হিসেবে, অনলি রাজনৈতিক সংগঠন হিসেবে এটাকে দেখার কোনো সুযোগ নেই। অন্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে অনেকগুলো পার্থক্য আছে। অন্য রাজনৈতিক সংগঠনে আপনি শুধু যুক্ত হলেই হবেন, আমি আসি, সেলফি তুলে দেখা দিবেন আমি আসি, নেতা আমি আছি, নেতা ডাকলো, মিটিংয়ে গেলেন, 2-4 দিন 10-12 জন ছেলে পেলে নিয়ে গেলেন, আসলেন, কিছু টাকা পয়সা খরচ করলেন, আপনি ওই দলের একটা পদ পেয়ে গেলেন। এটাই রাজনীতি। পোস্টারে আপনি আপনার ছবি দিয়ে, সে নিজের ছবি দিয়ে বড় করে পোস্টার ছাপাবে, বাস রাজনীতি শুরু হয়ে গেল, সেই দলের লোক হয়ে গেলেন আপনি। কিন্তু জামাত শিবির কিন্তু এই ধরনের কোনো রাজনৈতিক দল নয়। তাদের রাজনীতিটা একটু ভিন্ন। তারা প্রথমে একটা ছেলেকে টার্গেট করে এবং এই টার্গেটের ক্ষেত্রে তারা অনেকগুলো স্টেপ দেখে, ভালো ছাত্র কিনা, চরিত্রবান কিনা, সমাজে প্রভাবশালী কিনা, মেধাবী কিনা। তো এইভাবে দেখে যে মানে তাকে যদি নিয়ে আসে, তার পেছনে যদি শ্রম দেয়, তাকে দিয়ে দেশের এবং ইসলামের কল্যাণ হবে, সাধারণ মানুষের উপকার হবে, তো এইরকম ছেলেদেরকে তারা বাছাই করে তুলে নিয়ে আসে। যাকে তাকে জামাত শিবিরের মধ্যে টেনে নিয়ে আসে না। তো এই প্রথমেই একটা বাছাই করা হয় এবং তারা এখানে একটা কোরআনের নীতিমালা ফলো করে। ওই কোরআনের একটি আয়াত আছে এরকম যে, আর তোমাদেরকে বাছাই করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিসের জন্য বাছাই করা হয়েছে? যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, মানুষকে আটকাবে। তো এই আয়াতের ভিত্তিতেই কিন্তু তারা সে মানুষগুলোকে, ছেলেগুলোকে তাদের সংগঠনের সাথে সংঘবদ্ধ করে, বাছাই করে, প্রথমে বাছাই করে তারপরে সদস্য ফর্ম পূরণ করায়। শিবির হচ্ছে সমর্থক ফর্ম পূরণ করায়, আর জামাত হচ্ছে সদস্য ফর্ম পূরণ করায়। শিবিরের একেবারে লাস্ট স্টেজ হচ্ছে সদস্য, আর জামাতের প্রথম ইয়েটাই হচ্ছে সদস্য। যাই হোক, তো করানোর পরে তাকে ধীরে ধীরে তাকে প্রশিক্ষণের আওতায় আনায়, তার ভেতরে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। একেবারে ছোট একটা বাচ্চাকেও, মানে একেবারে অল্প থেকে, যখন শুরু থেকে সে একটা শিবিরের ছেলে ঢুকে, তাকে প্রথমে নামাজ শেখায়, কিভাবে নামাজ পড়তে হয়, তারপরে অন্তত 10টা সূরা তাকে মুখস্থ বলতে হয় কর্মী পর্যায়ে আসতে গেলে, এবং সেই সূরা মুখস্থ বলতে হয়, সূরার অর্থ বলতে হয়, মানে কোরআনকে বুঝে পড়ার প্র্যাকটিসটা তারা করায়। তারপরে নানা ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই টিসিটিএস, মানে অসংখ্য মানে কর্মপদ্ধতিতে তাদের শিক্ষামূলক কার্যক্রম রয়েছে। রাজনৈতিক কার্যক্রমের চেয়ে শিক্ষামূলক কার্যক্রমটা বেশি আছে। জামাতে আবার আছে তার বিয়াতি বলা হয়, সেই প্রশিক্ষণ কার্যক্রম আছে। এসব করে তারা একজন মানুষকে প্রকৃত সঠিক মানুষ হিসেবে তৈরি করে, এবং তারা বলছে যে জাহেরিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় যে ধরনের মানুষ দরকার, যে ধরনের ছাত্র জনতা দরকার, জনশক্তি দরকার, সেটা তারা তৈরি করার মিশনটাই তাদের। তো এখন কোথাও তাদের লেখা নেই যে ইসলামী ছাত্র শিবির করানোর জন্য তাদেরকে এটা করানো হয়। তো করার পরে এরপর সে শিবির করে, দীর্ঘদিন শিবিরের দায়িত্ব পালন করে, তাকে যেভাবে
শিবির করানো শিখেছে, সে আবার অনুরূপভাবে অন্যকে শিবিরের পথে ডেকে আনে। এক পর্যায়ে গিয়ে এই যে প্রশিক্ষণটা তিনি পেয়েছেন, তো এই প্রশিক্ষণ পাওয়া এবং দীর্ঘ সময় প্র্যাকটিসিং এ থাকা, এই প্র্যাকটিসিংটা অনেক সময়, মানে একটা ছেলেকে যখন কর্মী থেকে সাথী বানানো হয় তখন তার অন্তত 1 বছরের রিপোর্ট চেক করে যে সে 1 বছরের মধ্যে তার নামাজ কাজা আছে কিনা। 3 মাসের প্রথমে 3 মাস, তারপর 6 মাস, তারপর 1 বছরেরও রিপোর্ট চেক করা হয় কাজা আছে কিনা। তারপর সে ইসলামী সাহিত্য অধ্যয়ন করে কিনা, বাইরের পাঠ্যপুস্তক ঠিক মতো পড়ে কিনা, সময় দেয় কিনা, রেজাল্ট ভালো কিনা, তারপরে কোরআন হাদিস ঠিক মতো পড়ে কিনা, আত্মসমালোচনা করে কিনা। এরপরে বিশেষভাবেও দেখা হয় যে সে কারোর সঙ্গে মানে লেনদেনের, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে ওয়াদা রক্ষা করে কিনা, যে তারিখে টাকা দেওয়ার কথা সেই তারিখে দেয় কিনা, টাকা কারো কাছ থেকে ঋণ নিয়ে ঘুরায় কিনা, এমন অনেক কিছু দেখে তারপর তাকে শিবিরের সাথী বানানো হয়। এরপর সাথী থেকে আবার যখন সদস্য হয় তখন তার প্রায় 24 ঘন্টার রুটিন শিবিরকে জমা দিতে হয় দায়িত্বশীলদেরকে। তারপর তার ব্যাপারে অন্যদের সার্টিফাই করতে হয় দায়িত্বশীলটা যে হ্যাঁ ছেলেটা এরকম ভালো। এত কিছু দেখার পর একটা ছেলেকে যখন তারা গঠন করে, এই ছেলেটা পৃথিবীর যেখানে যাক আমরা আশা করতে পারি যে এই ছেলেটার কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে। সে এক্স নাকি রানিং সেটাও বড় বিষয় না। সে যদি বিএনপিতে যায়, আমরা দেখলাম যে এই যে এনসিপিতে যারা গেছে, যাদেরকে আমরা এক্স শিবির হিসেবেই চিনতাম বা মনে করতাম বা জানতাম, তাদের কারো আমরা কি আশা করতে পারি যে তারা কেউ দুর্নীতিতে লিপ্ত হবে? হ্যাঁ, মানুষ তো যে কোনো মানুষ খারাপ পথে যেতে পারে, কিন্তু মোটামুটি আমরা নিশ্চিত যে এদের কারো দ্বারা, এই যে যারা শিবির থেকে এনসিপিতে গেছে বা এক্স শিবির হিসেবে যারা পরিচিত, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো নারী কেলেঙ্কারির তথ্য আমরা পাইনি, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য আমরা পাইনি। এটাই শিবিরের সাফল্য, এটাই জামাতের সাফল্য। তাদের যে প্রশিক্ষণ একাডেমি, শিবিরের যে বিশাল প্রশিক্ষণ একাডেমি, এটার সাকসেস হচ্ছে এখানে যে তারা মানুষকে এইভাবে গড়ে তুলেছে, ছাত্রদেরকে তারা এইভাবে গড়ে তুলে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে এই ছাত্র বয়সে যখন মানুষের বা অন্য কোনো ছাত্র সংগঠনের হাজার হাজার নারী কেলেঙ্কারির ঘটনা, এই ছেলেগুলো অন্য দলে যাওয়ার পরও এই ধরনের কোনো ঘটনার সাথে তার সম্পৃক্ত হয়নি। যারা ভাবছেন এরা শিবির না করায় শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে বা এরা ক্ষতিগ্রস্ত বা অন্য কিছু, নো, নেভার। আপনার প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী পড়ে, সবাইকে আপনার প্রতিষ্ঠানে চাকরি করে না? তো ভালো ভালো জায়গায় যাবে, বড় বড় জায়গায় যাবে বা যে কোনো জায়গায় যাবে, সর্বত্র ছড়িয়ে পড়বে। এইটা তো ম্যান পাওয়ার তৈরির একটা জায়গা। আমি তো মনে করি যে জামাত হচ্ছে রাজনৈতিক পাঠশালা হওয়া উচিত। রাজনৈতিক দল নাম, আরেকটা নাম দিয়ে রাজনৈতিক দল হবে যেটার সাথে মানে মানে সেকুলার না ইসলামিক এই ধরনের কোনো ডিফারেন্স না করে সাধারণভাবে বাংলাদেশের গঠনতন্ত্র বা সংবিধান যেভাবে অনুমোদন করে সেরকম একটা রাজনৈতিক দল হোক। আর জামাত ইসলামী থেকে যাক অ্যাজ এ রাজনৈতিক পাঠশালা হিসেবে। এখান থেকে যারা রাজনীতি করবে তাদেরকে রাজনীতি শেখানো হবে, তাদেরকে চরিত্র গঠন শেখানো হবে, তাদেরকে নৈতিকতা শেখানো হবে। যাদের কোনো রাজনৈতিক ভিশন মানে দলীয় ভিশন থাকবে না, দলীয় কনজারভেটিভ চিন্তা বা সংকীর্ণতা থাকবে না। তারা দেশের জন্য রাজনীতি করবে, মানুষের জন্য রাজনীতি করবে, ইসলামের জন্য রাজনীতি করবে, কল্যাণের জন্য রাজনীতি করবে। যে কোনো দল তারা করতে পারে, বাট যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেমন তারা পলিটিক্যাল সায়েন্সে পড়ে আসতে পারে, ঠিক এখানে এসে তারা সেই রাজনীতিটা শিখবে, চর্চা করবে এবং দেন এরপর যে কোনো জায়গায় গিয়ে, যে কোনো দলে গিয়ে তারা তাদের সেই চারিত্রিক বৈশিষ্ট্য সহ, তাদের সেই নৈতিকতা সহ অন্য রাজনৈতিক দলগুলোকে উন্নত করবে। ক্ষতি কি? আজকে যদি বিএনপির যে সংসদ সদস্যরা আছেন তাদের মধ্যে 50 জন সৎ চরিত্রবান এবং দুর্নীতিমুক্ত সংসদ সদস্য থাকতো, ক্ষতি ছিল? যে মন্ত্রীরা আছেন তাদের মধ্যে অন্তত 5 জন মন্ত্রী যদি এমন থাকতেন যাদের জীবনে কোনো কালিমা নেই, যাদের জীবনে কোনো দুর্নীতির কোনো কালো দাগ লাগেনি, যাদের উপর মানুষ নির্ভর করতে পারতো যে এদের দ্বারা কোনো দুর্নীতি হবে না, তাহলে বিষয়টা কি দাঁড়াতো? তাদের জামাতের কি আর ক্ষমতায় যাওয়া লাগতো? যদি আজকে বিএনপি জামাতের ওই 2 মন্ত্রীর মতো সততার দৃষ্টান্ত রাখতে পারতেন, ধরা যাক বিএনপিতে এখন যে মন্ত্রীরা আছেন তাদের 10 জন পূর্বে এক সময়
গুপ্ত শিবির ছিলেন, মানে এক্স শিবির ছিলেন। তো এখন তারা মন্ত্রণালয়ে ঢুকেছেন এবং তারা তাদের সততা বজায় রেখে কাজ করছেন। তাদের সেই মানে শিবিরের প্রশিক্ষণ একাডেমিতে তাদের যে প্রশিক্ষণটা হয়েছিল দীর্ঘ সময়, তারা সেটা বজায় রেখে কাজ করছেন। দেশের জন্য কি ক্ষতি হবে না উপকার হবে? নিঃসন্দেহে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো হবে। অতএব এই যে এনসিপিতে যোগ দিয়েছে, এখন এনসিপিতে যদি যারা শিবির থেকে যোগ দিচ্ছে বা দিবে বা দিয়েছে, তারা যদি তাদের চরিত্র ঠিক রাখতে পারে, তাদের নৈতিক মান ঠিক রাখতে পারে, আমি মনে করি কোনো আফসোস করার কিছুই নেই। জামাত শিবিরের কলেবর অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ, এবং এই ম্যান পাওয়ার সাপ্লাইটাই তাদের এখন দেওয়া দরকার। চরিত্রবান সৎ লোক, তাদের একটা স্লোগান ছিল সৎ লোকের শাসক চাই। এই সৎ লোক যে জামাতেই থাকতে হবে এমন কোনো দরকার নেই। যে কোনো দলে এদেরকে সাপ্লাই দিয়ে, এদের এরা যোগ দিয়ে সেই দলটাকে পবিত্র করুক, পুত পবিত্র করুক, সেই নৈতিক মান ঠিক করুক, কর্মীদেরকে ঠিক তাদের মতো করে গঠন করুক, খুব অল্প সময় ভালো একটা রেজাল্ট আসবে। দ্বিতীয় আমি যে কথাটি বলতে চাই, এনসিপি এখন জামাতের সঙ্গে একই সঙ্গে বিরোধী দল। এনসিপি যে কাজটি করছে, যে উদ্যোগটি নিয়েছে, যে ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, যে কোনো দল, এমনকি ছাত্র লীগেরও যদি কেউ হয়, সকলকে নিয়ে গণ অভ্যুত্থানের জন্য একটি ঐক্যবদ্ধ শক্তি তারা তৈরি করছে। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্র লীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যা অভিযুক্ত সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানে যেমন কে শিবির, কে ছাত্র অধিকার, কে ছাত্র শক্তি, কে ছাত্র দল, এমনকি ছাত্র লীগেরও কেউ কেউ অংশ নিয়েছে, যারা ছাত্রলীগের অত্যাচারে, নিপীড়নে নিষ্পেষিত ছিল, যারা বাধ্য হয়ে ছাত্রলীগের মিছিল মিটিং করেছে, কিংবা নিজের মন থেকে পছন্দ করে স্বাধীনতাকে ভালোবেসে ছাত্রলীগের যোগ দিয়েছিল, কিন্তু তাদের কার্যক্রম দেখে ভিতরে ভিতরে ফুঁসে উঠেছিল। এমনকি ছাত্র হত্যা দেখেও অনেক ছাত্রলীগ কিন্তু শেষ পর্যন্ত আর ছাত্রলীগের প্ল্যাটফর্মে থাকেনি। এরকম অনেকেই আছে যারা এখন এনসিপিতে যোগ দিবে। সবাই মিলে এনসিপি এবং জামাত এবং শিবির, আরো যে রাজনৈতিক বিরোধী প্ল্যাটফর্ম আছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছে, এমনকি আমার ধারণা ছাত্র দলেরও একাংশ একটা সময় এসে এই গণ অভ্যুত্থানের শক্তি হয়ে দাঁড়াবে। যেভাবে তারা জুলাইতে ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক অনুরূপভাবে আবার যে নতুন ফ্যাসিবাদ আসছে, আমরা যে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি, সেই ফ্যাসিবাদকে রুখতে আবার সকলে একত্রিতভাবে সোচ্চার হয়ে উঠবে এবং একটি ভালো বাংলাদেশ গড়ে তুলবে। আর এই প্রত্যাশার কারণেই আমরা মনে করছি যে এনসিপিতে যারা যোগদান করেছেন তারা সঠিক কাজ করেছে। যদি তারা অন্য কোনো দলে যোগ দিত, কিন্তু যদি তারা তাদের নিজেদের নীতি নৈতিকতা, চরিত্র ঠিক রাখে, তাহলে তারা যেখানেই যাক আমরা তাদেরকে সমর্থন জানাবো। আপনি কোন দল করছেন সেটি নয়, আপনি যে কোনো দল করেও যদি আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন, দেশের কল্যাণে কাজ করেন, ইসলামের পক্ষে থাকেন, আমরা আপনার পক্ষে আছি। যারা আফসোস করছেন তাদেরকে বলবো, হতাশ হবেন না, দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ মানুষের নেক আশা পূরণ করে থাকেন। আল্লাহ আমাদের আশা পূরণ করুন, ভালো কিছু উপহার দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।